আমরা এখন চলে এসেছি স্টেশনে। আমাদের ট্রেন হচ্ছে 7:58 তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি স্টেশনে। তো দেখা হচ্ছে ট্রেনের ভিতরে। অবশেষে নির্দিষ্ট সময়ের 5 মিনিট পর আমাদের ট্রেন এসে পৌঁছালো প্ল্যাটফর্মে। আমরা এখন ট্রেনে উঠে পড়ব। দেখা হচ্ছে ট্রেনের ভিতরে। আমরা চলে এসেছি যমুনা সেতুর উপরে। এখন ট্রেন যাচ্ছে যমুনা সেতুর উপর দিয়ে। পদ্মা সেতু হওয়ার আগ পর্যন্ত এই সেতুই ছিল বাংলাদেশের সর্ববৃহৎ সেতু। এই সেতুর মোট আয়তন 4.8 কিলোমিটার এবং এর নির্মাণ কাজ শেষ হয় 1998 সালে। সেতুটি তৈরি করার ফলে বাংলাদেশের উত্তর এবং পশ্চিমবঙ্গের মানুষের সাথে যোগাযোগের এক অপার সম্ভাবনা তৈরি হয়েছিল। অবশেষে আমরা সেতুটি পার হলাম। এখন বাজে রাত 1টা আর আমরা চলে এসেছি ঈশ্বরদী স্টেশনে। এইখানে ট্রেন 10 মিনিটের মতো লেট করবে, তারপরে আবার খুলনার উদ্দেশ্যে রওনা দিব। তো ঈশ্বরদী স্টেশনের আরেকটা বিশেষ গুরুত্ব আপনাদেরকে তুলে ধরি। এই স্টেশনটা কিন্তু তুলনামূলক অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ঢাকাতে দেখছি বা বিমানবন্দর স্টেশন, তারপরে হচ্ছে আশেপাশের যে স্টেশনগুলোতে দেখছি ওগুলা তুলনামূলক অনেক ময়লা আবর্জনা থাকে, কিন্তু এই স্টেশনটা মোটেই সম্পূর্ণ ব্যতিক্রম। এই স্টেশনে কোনো ময়লা আবর্জনা নাই বললেই চলে। এই যে দেখতে পারতেছেন সম্পূর্ণ স্টেশনটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এটা সত্যি চোখে পড়ার মতো। তো আমার সকলের কাছে একটা অনুরোধ থাকবে যে এইরকম ঈশ্বরদী স্টেশনের মতো প্রত্যেকটা স্টেশন যেন, আমি চট্টগ্রামেও দেখছি, চট্টগ্রাম শহরের ভিতরে যে স্টেশনটা ওইটাও তুলনামূলক পরিষ্কার পরিচ্ছন্ন। সো আমি আশা রাখবো যে যেহেতু এই সম্পদগুলো আমাদের, সো আমাদের সকলের দায়িত্ব এবং নিজ দায়িত্ব থেকে এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। ঘড়ির কাঁটায় রাত 2:45। এখন আমার প্রিয় শহর আলমডাঙ্গা পার হচ্ছি। জীবনে এভাবে কখনো আসা হবে ভাবতে পারিনি। শুভ সকাল। আমরা অবশেষে চলে এসেছি খুলনাতে। আমরা এখন খুলনা স্টেশনে আছি। তো এইখান থেকে আমরা যাবো হচ্ছে বাগেরহাট। তো বাগেরহাট যাওয়ার জন্য এখান থেকে আমাদের প্রথমে যেতে হবে হচ্ছে অটো করে একটা বাস স্টেশনে, দেন ওখান থেকে আমরা যাবো হচ্ছে বাগেরহাটে। তো সাথেই থাকেন আমাদের। শীতের শৈত হাওয়া আমাদের গায়ে এসে লাগছে। আমরা যাচ্ছি সোনাতলা বাস স্টেশনে। সেখান থেকে আমাদের গন্তব্য বাগেরহাট। অবশেষে আমরা বাসে উঠে পড়লাম। খুলনা শহর থেকে বাগেরহাটের দূরত্ব 27 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। অবশেষে বন্ধুরা সেই বহুল প্রতীক্ষা দীর্ঘ 300 কিলোমিটার জার্নি আমাদের সার্থক হয়েছে। আমরা হচ্ছে এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, আমার পিছনেই হচ্ছে 60 গম্বুজ মসজিদ। তো আমরা এখন ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার আগে আমরা টিকিট কাটতে হবে। তো টিকিট কাটার পরে আমরা ভিতরে ঢুকবো। তো আমরা হচ্ছে টিকিট নেওয়ার জন্য কাউন্টারে এখানে আসতেছি। তো এই যে এখানে হচ্ছে বিদেশি পর্যটক, এদের জন্য পার পারসন 500 টাকা, আর আমাদের দেশে যারা আছে তাদের জন্য 30 টাকা, আর হচ্ছে প্রাথমিক স্তরের শিক্ষার্থী যারা প্লে নার্সারি ওদের জন্য বিনামূল্যে ভিতরে ঢুকবো। তো এই যে অবশেষে আমরা ফাইনালি টিকিট নিয়ে ভিতরে ঢুকছি। আমাদের ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে না, তার জন্য ফোন দিয়ে ভিডিও ধারণ করতেছি। তো এই যে এটা হচ্ছে বাগেরহাট জাদুঘর। তো এখন বাজতেছে হচ্ছে সকাল 7:48। তো আমরা সকাল সকাল চলে আসার জন্য হচ্ছে এইখানে মানুষজন নাই বললেই চলে, ভিড় নাই। আমাদের আগে 3টা হুজুর ঢুকছে আর আমরাই মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম আজকের দিনে। আমরা 60 গম্বুজে ঢোকার আগে 60 গম্বুজ মসজিদ সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেব। মূলত এই 60 গম্বুজ মসজিদে কিন্তু গম্বুজের সংখ্যা 60টি না, এখানে গম্বুজের সংখ্যা আছে 81টি। তো এই মসজিদটি তৈরি করা হয়েছে আনুমানিক প্রত্নতাত্ত্বিকবিদরা মনে করে 1500 শতকের মাঝামাঝি সময়ে এটি তৈরি করা হয়েছে, কিন্তু স্পেসিফিক কেউ বলতে পারে না কবে নাগাদ তৈরি করা হয়েছে। এবং এটি তৈরি করে খান জাহান আলী। এটা হচ্ছে 60 গম্বুজ মসজিদের ভিতরের অংশ। অপরূপ সৌন্দর্য এবং এক অন্যরকম ভালোবাসা কাজ করে এটা দেখার পর। সত্যি এর ভিতরের কারুকাজ আমাকে বিমোহিত করেছে। তো আমরা এখন নামাজ পড়া শেষ করে মসজিদ থেকে বের হচ্ছি। ঠিক মসজিদের পিছনেই রয়েছে এক সুবিশাল দিঘি। দিঘিটির নাম ঘোড়া দিঘি। দিঘিটির নামকরণ নিয়ে বেশ কয়েকটি মতবাদ রয়েছে। কেউ কেউ মনে করে এই দিঘিটি খননের পর খান জাহান এই দিঘির চারপাশে ঘোড়ায় চড়ে ভ্রমণ করত, তার জন্য এই দিঘিটির নাম ঘোড়া দিঘি।
আবার কেউ মনে করে এক দৌড়ে একটি ঘোড়া যত দূর গিয়েছিল তার নাম অনুসারেই এই দিঘিটির নাম ঘোড়া দিঘি। এর আয়তন 25 একর। এই দিঘিতে রয়েছে অসংখ্য শাপলা ফুল, যার সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন।